হ্যাপি নিউ ইয়ার 2025। এই বছরটা আপনাদের খুব শুভ হোক, আপনাদের মনস আশা আকাঙ্ক্ষা পূরণ হোক, এই শুভকামনা জানিয়েই শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। আজকে আলোচনা করব এই 2025 সাল আপনাদের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে এবং এই সঙ্গে সঙ্গে এই পৃথিবীর বুকে আমরা যারা রয়েছি তাদের ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা কি খারাপ হবে এবং বাস্তব জীবনের সঙ্গে সেক্ষেত্রে কতটা কিন্তু ডিফারেন্স লক্ষ্য করতে পারি আমরা আগামী দিনে, সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করব এবং আলোচনা থাকবে যে আমাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের জীবনযাত্রার মান কেমন হতে পারে এই 2025 সাল। এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে রাশিগত জায়গার থেকে কিছুটা বিচার বিশ্লেষণ করা এবং তার সঙ্গে সঙ্গে যেমন শনির সাড়ে সাথী, শনির ধাইয়ার প্রভাব চলবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বছরটায় কিন্তু কিছু অশুভ কানেকশানও রয়েছে যেটা প্রাকৃতিক দুর্যোগের কারণ, এবং সেটা নিয়েও আলোচনা করব এবং কখন কোন সময় সেটা আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক জায়গাও কিন্তু কানেকশন থাকছে এবং সেটা কখন হয়তো বিপর্যয় জায়গা তৈরি হয়ে যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। সর্বপ্রথম দেখুন, এই 2000 অর্থাৎ 2025 এটাকে ইন্ডিকেশন করছে আমাদের সংখ্যাতত্ত্বর দিক দিয়ে 9 সংখ্যা। 9 আমাদের মঙ্গল গ্রহকে প্রেজেন্ট করে। তা মঙ্গল কি না, মঙ্গলের মধ্যে অবশ্যই মঙ্গলের মধ্যে রয়েছে কি না যোদ্ধা, মঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু নিষ্ঠা, মঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু অগ্নিতত্ত্বর কানেকশান। সেই জন্য এই মঙ্গলের জাতক যারা, তাদের ক্ষেত্রে রেগে গেলে কিন্তু এরা খুব অস্থির হয়ে যায়, কিন্তু মঙ্গলের জাতকরা যদি কোনো কিছু দায়িত্ব নেয় তাহলে সেটা সঠিকভাবে কিন্তু তারা সেই দায়িত্ব পালন করে। মঙ্গলের জাতকরা যদি যে কাজটা করবে বলবে সেই কাজটা করেই ছাড়বে। এই হচ্ছে মঙ্গলের জাতকের মধ্যে কিন্তু অন্যদের ক্ষেত্রে ডিফারেন্স। কিন্তু মঙ্গল আমাদের কি না, এরা সাহসিকতার সঙ্গে এরা রক্ষাকর্তা হিসাবে কাজ করে। সেই জন্য আমাদের দেখবেন যে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিশেষ করে আর্মি ডিপার্টমেন্ট বা ডিফেন্স রিলেটেড যে জায়গাগুলো রয়েছে, তারা কিন্তু আমাদের এই দেশকে রক্ষা করার জন্য তারা কিন্তু মানে নিজেদের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। সেই জায়গাগুলো কিন্তু এই মঙ্গলই দেখে। তাই মঙ্গলের সঙ্গে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এই মঙ্গল যে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আসছে যেটা 2025, এবং এই বছর কতটা কি ভালো যাবে সেটা আলোচনার বিশেষ। কিন্তু তার আগে বলবো, মঙ্গল বছরের প্রথমে সে রেট্রোগেট আছে এবং সেই রেট্রোগেট অবস্থায় সে কিন্তু নেটাল চার্টের চতুর্থ ভাবে রয়েছে। তাই চতুর্থ ভাব খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভাব, সেখানে একটা কানেকশন হয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেমন নির্দিষ্টভাবে সে ট্রানজিট করবে, আবার অবশ্যই কিন্তু এই বছরে কিন্তু আবার সে মিথুন রাশিতেও কিন্তু কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ মিথুন রাশিতেও কিন্তু চলে আসবে। অর্থাৎ এই রেট্রোগেট হতে হতে সে কিন্তু মিথুন রাশিতে গিয়ে আবার চলে আসবে এবং তারপরে গিয়ে যখন ডিরেক্ট হবে তখন সেইভাবে চলবে। কিন্তু এখানে তার থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই বছরে শনি সে ট্রানজিট করবে। শনির ট্রানজিটটা হবে 29শে মার্চ, কলকাতার যে নক্ষত্র দাগিমা রেখা সেই কানেকশন অনুযায়ী। অর্থাৎ সেই অর্থাৎ এখানে বলবো শনির ট্রানজিট করছে 29শে মার্চ 2025 এবং শনি আবার সে কিন্তু রেট্রোগেট হবে নির্দিষ্টভাবে, এবং সেটা জুলাই মাসের 13 তারিখে সে কিন্তু আবার রেট্রোগেট হবে। তাই কিন্তু এইখানে এইসব কানেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের আজকের বিচার বিশ্লেষণ হবে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি, সেই বৃহস্পতিও ট্রানজিট করবে এবং এই বৃহস্পতি ট্রানজিট করবে 15ই মে মাস, অর্থাৎ 15th মে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে যাবে এবং এই বৃহস্পতি কিন্তু আবার রেট্রোগেট হবে বছরের শেষের দিকে, যেটা 11th নভেম্বর 2025। এবং এই যে কানেকশানগুলো পড়ছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ফল অনেক ধরনের চেঞ্জ হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে রাহু, সেই রাহু গ্রহ, সেটা প্রত্যেক আপনারা জানেন যে রাহু যেমন 18 মাস পর পর একটা ভাব থেকে আর একটা ভাবে গিয়ে অবস্থান করে এবং এরা পুরোটাই রেট্রোগেট গতিতে চলে। তাই রাহু কিন্তু রেট্রোগেট গতিতে সে কিন্তু অবশ্যই মীন রাশিতে ছিল, সে কিন্তু অবস্থান করবে কিন্তু কুম্ভ রাশিতে। তাই এবং এইটা নির্দিষ্ট যে ডেট বা নির্দিষ্ট যে টাইম বা ডেটটা রয়েছে সেটা হচ্ছে 19শে মে। তাহলে 19শে মে সে কিন্তু
মীন রাশির থেকে রেট্রোগেট গতিতে সে কিন্তু অবস্থান করবে কুম্ভ রাশিতে, এবং এই কুম্ভ রাশিতে রাহু দারুণ ফল দেয়, এটা নিশ্চিন্তে থাকবেন। কারণ কুম্ভ রাশি হচ্ছে স্বাধীন একটা রাশি রাহুর জন্য এবং বায়ু রাশি, সেই জন্য এই রাশিতে কিন্তু রাহু অবস্থান করলে নো ডাউট কুম্ভ রাশির অনেক কিছুর পরিবর্তন দেবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যেমন শনি যেমন ট্রানজিট করবে, ঠিকই বললাম, শনি 29শে মে ট্রানজিট করবে, কারণ শনি একটা গ্রহ, যে গ্রহটা সব থেকে স্লো মোশনে, অর্থাৎ আমাদের যে 9টা গ্রহ আমরা যে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি তার মধ্যে কিন্তু শনি খুব স্লো মোশনের একটা গ্রহ, এবং এটা 30 মাস করে এক একটা ভাবে অবস্থান করে, কারণ 30 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি পার করতে তার 1 মাস সময় নেয়, এবং সেই অনুযায়ী সে কিন্তু ট্রানজিট করে, এবং এইবার কিন্তু ট্রানজিট করবে ঠিকই, কিন্তু মীন রাশিতে, কিন্তু মীন রাশিটা জলরাশি, জলতত্ত্ব কানেকশন পাবে। এবং কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে হয়, কিন্তু শনি কিন্তু সেই কুম্ভ রাশিতে তুম্বস্থ ফল দেয়, যেখানে কিন্তু একটা জিনিস, যেখানে বিশেষ করে রাহু যেখানে কিন্তু ভালো ফল দেয়, রাহু যেখানে আনন্দের সঙ্গে থাকে, রাহু যেখানে স্বাধীনভাবে থাকে, তাহলে এই কম্বিনেশন একটা তৈরি হচ্ছে। এবং সেই কম্বিনেশনে কি হতে পারে, দুটো তিনটে কানেকশন এখানে আমি বলেই দিই, কারণ এই সময়টা অর্থাৎ এই যে 29শে মার্চ থেকে মে মাস, সম্পূর্ণ মে মাসটা, অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে এপ্রিল এবং মে মাস সম্পূর্ণটা, এখানে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, অর্থাৎ এই সময় কিছু এমন কিছু পরিবর্তন দেখা যাবে, এবং সেই পরিবর্তনে আমাদের মানুষের কিছু মনের কিছু পরিবর্তন হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আর্থিক জায়গা, হঠাৎ করে আর্থিক কিছু অবনতির জায়গা তৈরি হতে পারে। এবং এই সময় দেখবেন যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন খুব সতর্কতার সঙ্গে করবেন, কারণ একটা সময় হঠাৎ হাই হবে, হঠাৎ লো হবে, হঠাৎ হাই হবে, যেমন হঠাৎ ডাউনও হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন, না হলে কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার অর্থ কিন্তু ফরফিট হয়ে যেতে পারে বা লস হয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা কানেকশান রয়েছে, যেটা আপনাদেরকে বললাম, মার্চ মাসের কিন্তু 29শে মার্চ থেকে মে মাস পর্যন্ত, 31শে মে পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আসছে। এবং এই সময় হঠাৎ করে দেখবেন যে কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এই কারণেই বলছি, কারণ এই সময় কিন্তু মঙ্গল, সেই মঙ্গল জলরাশিতে গিয়ে অবস্থান করছে, নেটাল চার্টের চতুর্থভাবে গিয়ে কানেকশান পাবে এবং ডিরেক্ট হবে, এবং তার দৃষ্টি, এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে সেখানে, যেখানে হচ্ছে আপনার আমাদের নেটাল চার্টের একাদশ স্থান, এবং সেই অষ্টম দৃষ্টি রয়েছে, এবং অষ্টম দৃষ্টি যেখানে রয়েছে সেখানে রাহু অবস্থান করছে। তাই প্রাকৃতিক দুর্যোগ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভীষণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কোনো ফায়ার রিলেটেড কানেকশান রয়েছে। এবং এই সময় বিভিন্ন দেশের যুদ্ধের একটা সম্ভাবনা কিন্তু আনাগোনা রয়েছে, এবং সেখানে বড় রকমের ব্লাস্টিংয়ের জায়গা রয়েছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু নিজেরা খুব সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো কোনো সময় আমাদের বর্তমানে যে সময়টা চলছে, যে ভারত বাংলাদেশের একটা মানে সেই একটা বোঝাপড়ার ক্ষেত্রে বা বলুন, বা একটা মনোমালিন্যতার ব্যাপার বলুন, এখানে একটা ডিস্টার্ব জায়গা কিন্তু রয়েছে। তাই হঠাৎ করে কোনো উস্কানিমূলক কারণে সেক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট সময় সে খুব কেয়ারফুলি প্রত্যেকে চললে ভালো হবে। এই বছরটা অর্থ যতটা পারবেন সঞ্চিত করে রাখার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই বছরের আর বেশ কিছু জায়গা রয়েছে, যেমন ওই সময়টা যেমন কোনো দুর্যোগও আসতে পারে, প্রাকৃতিক দুর্যোগও আসতে পারে, বা কোনো রকমের ফায়ার এলিমেন্ট কানেকশান হতে পারে, এই সব জায়গাগুলোই কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যেহেতু শনি জলরাশিতে গিয়ে মীন রাশিতে অবস্থান করবে, এবং এই যে মীন রাশিতে শনি অবস্থান করবে, এবং তার কারণে কয়েকটা রাশি, যেমন
বিশেষ করে আমরা বলবো যে মীন রাশির যেমন শনির 7.5 প্রভাব মিডিল স্টেজে চলবে, এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিরও কিন্তু শনির 7.5 প্রভাব চলবে। এবং এর সঙ্গে সঙ্গে শনির 7.5 প্রভাব বিশেষ করে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশিতে গিয়ে মেষ রাশির শুরু হবে। তাহলে এই 3টে রাশির যেমন মানসিক একটা দুশ্চিন্তা, হঠাৎ করে মনোমালিন্য হয়ে যাওয়া, খুব কাছের মানুষের থেকে দূরে সরে যাওয়া, এবং এদের ক্ষেত্রে কর্ম নিয়েও সমস্যা। যেমন দেখবেন যে বিশেষ করে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার বিভিন্ন ধরনের সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। আর যারা মেষ রাশির জাতক জাতিকার তাদের ক্ষেত্রে বলবো শনির 7.5 প্রভাব শুরু হবে, এবং তার কারণে প্রথমের দিকে দেখবেন একটু মনোমালিন্য, আপনি যেটা চাইছেন সেটা হবে না, এবং বাধা বিপত্তি হতে 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 একটা মেন্টাল একটা ডিপ্রেশন আগামী দিনে আপনার কিন্তু বছরের শেষে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেকে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা যাদের সিংহ রাশি রয়েছে, কারণ সিংহ রাশি এই কারণে বললাম এত কটা রাশি ছেড়ে, কারণ সিংহ রাশির শনির ধাইয়ার প্রভাব চলবে, এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশিতে কিন্তু রাহুর একটা দৃষ্টি থাকবে। অর্থাৎ রাহুর কিন্তু দৃষ্টি, অর্থাৎ আমরা জানি যে অশুভ গ্রহ যেখানে দৃষ্টি দেয় সেই দৃষ্টির ভাবগুলোকে কিন্তু খুব ডিস্টার্ব করে দেয়। তাই সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সতর্ক হবেন, কারণ আপনার আর্থিক জায়গা দিনের পর দিন ড্যামেজ হতে থাকবে। অর্থাৎ আপনি দেখবেন যে কিছু অর্থ আপনি ইনকাম করছেন ঠিকই, হয়তো 10 টাকা ইনকাম করলে আপনার 15 টাকা খরচ হয়ে যাবে, এবং ধীরে ধীরে আপনার সঞ্চিত অর্থ আপনার বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে খুব নজর দেওয়ার চেষ্টা করবেন, এবং কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে যাদের ক্ষেত্রে বলবো, যাদের কি না সিংহ রাশির জাতক জাতিকারা, এবং দেখবেন কোনো ব্যবসা বাণিজ্য করলেও আপনার আহামনি সেরকম কোনো লাভবান বা লাভ বা প্রফিটের জায়গা দেখতে পাচ্ছেন না, বরঞ্চ আপনার ঘরের থেকে কিছু অর্থ ইনভেস্ট করতে হচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের। অর্থাৎ 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় না, সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে। কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, কিন্তু আপনার ক্ষেত্রে যে শনির যে ধাইয়ার প্রভাব দেবে সেই রাশিটা হচ্ছে কিন্তু সেইখান থেকে শনির কানেকশান এবং রাহুর কানেকশান দুটোই আপনার ক্ষেত্রে অ্যান্টি একটা গ্রহ। তাই সেক্ষেত্রে আপনার নেগেটিভ প্রভাবটা বেশি থাকবে, সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে শনির ধাইয়া আর একটা রাশিতে খুব পাওয়ারফুল কানেকশান পাবে, সেটা হচ্ছে কি না ধনু রাশি। কারণ এই সিংহ রাশি বললাম, ধনু রাশি বললাম, এই দুটো রাশি কিন্তু অগ্নিতত্ত্বের কানেকশান রয়েছে। তাই ধনু রাশিতে বৃহস্পতির যেখানে অবস্থান করছে, আর বৃহস্পতির যে ঘর, সেই বৃহস্পতিতে শনির একটা 10ম দৃষ্টি কানেকশান পাবে, এবং তার সঙ্গে সঙ্গে রাশির থেকে চতুর্থে শনি অবস্থান করার জন্য শনির একটা ধায়ার প্রভাব শুরু হয়ে যাবে। সেই জন্য আপনার ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা ডিস্টার্ব হবে। দেখবেন হয়তো বাড়ি ঘরের কোনো সমস্যা তৈরি হচ্ছে, বা আপনার ক্ষেত্রে যে গৃহের যে সুখ, সেই সুখের জায়গা কিন্তু কমতে থাকবে আগামী দিনে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশিগত কানেকশান অনুযায়ী আপনার মধ্যে দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আপনার ক্ষেত্রে মানে আপনার হওয়া উচিত ছিল, বাস্তবে সেটা হচ্ছে না, পাচ্ছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার খুব প্রিয় মানুষ, সেই মানুষগুলোর থেকেও আপনি ডিটাচ হয়ে যেতে পারেন। তাহলে সেই কানেকশান কিন্তু সিংহ রাশির ধনু রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন, এবং সতর্কভাবে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কারণ সতর্কতা অবলম্বন না করলে আপনার অনেক অর্থ ফরফিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এটা ধনুরাশির জাতক জাতিকাদের বললাম। আর ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা অবশ্যই সতর্ক থাকবেন, আপনার বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জির কাজ হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি বাড়িতে ঢুকবেন এবং গৃহে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখবেন মানে অহেতুক একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে গৃহে, সেই সব কানেকশানগুলো পাবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা অবশ্যই বলতে হচ্ছে, দেখুন বিশেষ করে রাহু যেখানে অবস্থান করছে, নো ডাউট ভালো জায়গায় অবস্থান করছে, কুম্ভ রাশিতে অবস্থান করছে, বায়ু রাশিতে
অবস্থান করছে এবং পুরো সে স্বাধীনভাবে সে কাজ করবে ঠিকই, কিন্তু এই সিংহ রাশির থেকে অর্থাৎ এই কুম্ভ রাশির থেকে যে বক্র দৃষ্টিতে অর্থাৎ বক্র গতিতে সে যেহেতু অবস্থান করছে, বক্র গতিতে কানেকশন পাবে, সেই জন্য তার পঞ্চম দৃষ্টি থাকবে তুলা রাশির ওপর। এই তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের মানসিক একটু ডিস্টার্ব তৈরি হবে, মানসিক চঞ্চলতা তৈরি হবে এবং কাজকর্মে অর্থাৎ যে কাজটা আপনি করতে যাচ্ছেন 2 পা এগিয়ে যাবেন, 5 পা পিছিয়ে যাবেন। যারা তুলা রাশির জাতক জাতিকারা সেই জায়গা কিন্তু লক্ষ্য রাখবেন এবং অনেক জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়ে যেতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকারা দেখবেন, যারা স্টুডেন্ট রয়েছে, বন্ধু সঙ্গ, খারাপ বন্ধু সঙ্গের কারণে কিন্তু তাদের সমস্যা আসতে পারে। যাদের প্রোগ্রেস রয়েছে, যারা উন্নতির দিকে করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে তুলা রাশির যারা জাতক জাতিকারা তাদের বিশেষ করে ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো রয়েছে। এই বছর ক্রিয়েটিভিটি রিলেটেড কোনো কিছু করতে চাইলে পরে অবশ্যই আপনার হবে, কিন্তু বলবো যে তাদের শেখার জায়গা অবশ্য ধ্যান জ্ঞান সেটা সঠিকভাবে দিতে হবে, না দিলে কিন্তু হবে না। কারণ রাহু সবসময় চাইবে আপনাকে খুব কম সময়ের মধ্যে ডেভেলপ করে দেওয়া, কিন্তু আপনি সেই পথে চললে কিন্তু আপনি জীবনে অনেকটা পিছিয়ে যাবেন এবং মাঝপথে আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন। তাহলে সেই জায়গাগুলো যাতে না হয় সেই জন্য আপনি অবশ্যই সতর্ক হবেন। এবং সিংহ রাশির তো বললাম, সিংহ রাশির যে কানেকশানটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির কিন্তু আর একটা জিনিস বলবো যে আগামী 2025-এ আপনার অর্থ যেমন ড্যামেজ হয়ে যাবে, সঞ্চিত অর্থ বেরিয়ে যাবে এবং অর্থ নিয়ে কিন্তু ভীষণ চাপে থাকবেন আপনি, এবং আপনাকে লোন পর্যন্ত নিতে হতে পারে সিংহ রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বলে দিলাম। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা, কারণ রাশির যে নবম দৃষ্টি রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির থেকে রাহুর যে নবম দৃষ্টি রয়েছে সেই নবম দৃষ্টি কিন্তু মিথুন রাশির ওপর পড়বে। তাই মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছে, বিশেষ করে স্টুডেন্ট, কারণ এদের মিথুন রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, এটা সবথেকে নেগেটিভ একটা পয়েন্ট। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মিথুন রাশির জাতক জাতিকারা এরা কিন্তু নো ডাউট এমনি কিন্তু ভালো সহজ সরল, কিন্তু এখানে রাহুর দৃষ্টি থাকার জন্য এদের ক্ষেত্রে কিন্তু বেপথে পরিচালিত করবে এবং কোনো সময় অসৎ বন্ধুর সঙ্গে মিশে পড়াশোনার জায়গা ড্যামেজ হয়ে যেতে পারে। অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে একটা কোনো খারাপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে রয়েছে। খারাপ কোনো বন্ধু বা কোনো প্রলোভনে পা দিয়ে এরা কিন্তু অনেক অর্থ নষ্ট করে ফেলতে পারে। তাই মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন 2025 সাল। এবং দেখবেন যে আপনার মধ্যে একটু অলসতা কাজ করবে, ঘুম ভাব অর্থাৎ রাত্রে ঘুমটা কম আসবে, দিনের বেলায় ঘুমাতে বেশি পছন্দ হবে এবং সারা দিনের আপনার দেখবেন সমস্ত কাজ আপনি ব্যর্থভাবে ঘুরে বেড়াবেন এবং মানে কোনো উদ্দেশ্যবিহীন ঘোরা, দেখবেন যে উদ্দেশ্যবিহীন ঘুরছেন এবং রাত যখন অন্ধকার যখন নেমে আসবে, সূর্য যেই ডুবে যাবে, তখন মনে হবে যে সারাটা দিন নষ্ট হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, কালকে করবই। কিন্তু এই প্রবণতাটা আপনার মধ্যে বাড়বে এবং সেই কারণে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। তবুও বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকারা, দেখুন মেষ রাশি আমাদের এই 2025 সালের এই 2025-এর 2025 9 সংখ্যাকে ইন্ডিকেশন করে, যেটা মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল মেষ রাশির যেমন অধিপতি সেই রকমই নেটাল চার্ট অনুযায়ী অষ্টম ভাবের বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে সেই মঙ্গল। তাই এই মঙ্গলের দুটো কানেকশান অর্থাৎ এই বৃশ্চিক রাশি এবং মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কারণ মেষ রাশির যেমন শনির 7.5 প্রভাব চলছে, আর তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির কিন্তু শনির ধায়ার প্রভাব কেটে যাবে। তাহলে এই দুটো কানেকশান অনুযায়ী আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সফলতার জায়গা রয়েছে। অর্থাৎ মেষ রাশির দেখবেন যে কিছু বেশ অর্থ আসছে, আমি অর্থ আসছে না এটা বলবো না, আসবে না এরকম বলবো না, অর্থ দেয় বা কোন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার প্রবণতা তৈরি করে দেয় মেষ রাশিতে। কারণ যখন শনির 7.5 শুরু হয় তখন কিন্তু এই জায়গাগুলোই তৈরি করে। অর্থাৎ মেষ রাশির দেখবেন যে আপনার সঞ্চিত যে অর্থটা রয়েছে সেটা কোথাও না কোথাও ইনভেস্ট করিয়ে দেওয়ার প্রবণতা তৈরি করবে আপনার মধ্যে গ্রহ নক্ষত্র, এবং আপনার হাতের অর্থ সবটা আপনার থেকে বের করে নিয়ে গিয়ে
একটা নির্দিষ্টভাবে সঞ্চয় করে কোনো জায়গায় রেখে দেবে, এবং তারপরে আপনার দৈনন্দিন দিনের যে অর্থ প্রয়োজন সেটা আপনি পাবেন, এবং তার কারণে আপনার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার রাশির সাপেক্ষে শনির 7.5 প্রভাব তৈরি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আপনার এই জায়গা, অর্থাৎ আপনার আগামী দিনে কোনো সম্পত্তি কিনিয়ে দিতে পারে রাশিগত কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশন অনুযায়ী সম্পত্তি কিনতে পারেন, কিন্তু অর্থ হাতে রেখে কেনার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে আগামী দিনে আপনি যদি কোনো লোন করে আপনি সেক্ষেত্রে সম্পত্তি কেনেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছক অবশ্যই বিচারের জায়গায় নিয়ে আসবেন। যারা বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আগামী বছরটা খারাপ যাবে না, ভালো যাবে। ওভারঅল কানেকশানগুলো আপনার ক্ষেত্রে খুব ভালোই দেখাচ্ছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলবো যে আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসা বা খুব কাছের মানুষের থেকে একটু ডিস্টার্ব জায়গা ইঙ্গিত করছে আগামী দিনে, এবং কোনো কোনো ক্ষেত্রে একটু হতাশার জায়গা আসবে। কিন্তু আপনি যদি নিজেকে মনের দিক দিয়ে শক্ত হতে পারেন এবং আপনার কর্মের যদি সঠিকভাবে ফোকাস রাখতে পারেন গ্রহগত কানেকশান এবং আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী, তাহলেও কিন্তু বলবো আপনার ক্ষেত্রে ভালো এই বছর। তবু বলবো মাথায় রাখবেন আপনার ক্ষেত্রে মনের জায়গাটা, মন মানসিকতার জায়গাটা একটু কিন্তু ব্রেক করবে এই বছর। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা, কারণ মিথুন রাশি অলরেডি বললাম কেমন যাবে, কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বছরের কিন্তু প্রথম দিকে অর্থাৎ একদম জুন মাস পর্যন্ত সময়টা মাঝে মধ্যে ব্রেক করবে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আপনার সমস্যা তৈরি হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ রেগে যাওয়ার কারণে আপনার জীবনে কিছু সংশয় বা আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রে সুখ শান্তি এই বছরের প্রথম দিক পর্যন্ত একদম মে মাস পর্যন্ত একটু ডিস্টার্ব জায়গা তৈরি হবে, থাকবে। সিংহ রাশিটা বলে দিয়েছি মোটামুটি, সিংহ রাশির যেগুলো বললাম ওইগুলোই মাথায় রাখুন। আর কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি একটু তৈরি হবে, সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে মনের দিক দিয়েও আপনি কিন্তু খুব ভালো ফিল করবেন না। কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা আপনার জীবনকে কিছু বাধা বিপত্তি এবং হতাশার জায়গা নিয়ে আসতে পারে, সেটার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন, ব্যবসা বাণিজ্যের জায়গায় মনোযোগ দেবেন এবং সঠিক ওয়েতে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন। এর সঙ্গে সঙ্গে তুলা রাশি বলেছি, তবু বলবো ক্রিয়েটিভিটির জায়গা যেমন ভালো রয়েছে, সেই ক্ষেত্রে অসৎ বন্ধু সঙ্গ, অসৎ চিন্তাভাবনা খারাপ কোনো কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে, এবং যেটা আপনার জীবনে বড় রকমের হতাশা নিয়ে আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব মাথায় রাখুন, যারা বৃশ্চিক রাশি আগামী দিনে একটু শুভত্বর দিকে আপনাদের যাবে এবং ভালো কিছু আপনি অবশ্যই লক্ষ্য করবেন, এবং আপনার জীবনের বেশ কিছু পরিবর্তন দেখা যাবে 2025। এবং ধনুরাশির যেমন জাতক জাতিকাদের বললাম সমস্যাটা একটু রয়েছেই, কারণ শনির 7.5 শনির ধাইয়া শুরু হবে এবং খুব পাওয়ারফুল কানেকশান, সেই জন্য বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন আপনি। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো নেই, এবং কর্মক্ষেত্রেও আপনার খুব ভালো থাকবে না, সাংসারিক কিছু অশান্তি থাকবে, চারিদিক দিয়ে একটা সমস্যার জায়গা রয়েছে। তবুও বলতে হবে আপনার জন্মছকের যদি শনি গ্রহটা যদি ভালো থাকে কিছু ভালো ফল দেবে অবশ্যই, এবং রাশির অধিপতিও যদি সে ভালো জায়গায় থাকে কিছুটা সেখান থেকে রিকভারি করবে। আর মকর রাশির শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এদের ক্ষেত্রেও কিন্তু 2025 যথেষ্ট ভালো একটা সময় আসছে এবং কিছু পরিবর্তন করারও একটা যোগ রয়েছে কিন্তু মকর রাশি। কুম্ভ রাশি বলে দিয়েছি অলরেডি, এবং মীন রাশি বলে দিয়েছি যে এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। কিন্তু বারবার বলবো যে আগামী বছরটা 2025 সাল হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো স্টেপ নিলে যে সেক্ষেত্রে সবার জন্য বলবো আপনার ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্য চিন্তা ভাবনা করবেন, অনেকক্ষণ ভাববেন, তারপরে চিন্তাভাবনা করে সেটাকে যদি কার্যকারী করা যায় সেইটাই করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বছরটা বিশেষ করে রাগ কম করার চেষ্টা করবেন। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের ক্ষেত্রে মঙ্গল অশুভ কানেকশান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলবো যথেষ্ট অশুভই আপনাদের ক্ষেত্রে দেবে। তাই সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকুন, আর সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান যদি করিয়ে থাকেন তো ভালো, যদি না হয় তাহলে সেগুলো করিয়ে নেবেন।
আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচের বুকিং নাম্বার যেটা আছে ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখুন। আর আমার কাছে বিগত দিনে বহু মানুষ এসছে, তারা ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে একটু শুনুন তারা কতটা ভালো এখন বর্তমানে রয়েছে। সকলে ভালো থাকবেন। আর 20259 সংখ্যা এবং এই 2025 আপনাদের জীবনে খুব শুভত্ব নিয়ে আসুক, ভালো নিয়ে আসুক এবং আপনাদের আগামী দিনটা প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আর দেখতে থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, গিয়ে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে
এথিক্সান এত সুন্দর আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল। আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি
স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশানগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশান প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশান করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।